আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখানে আমাদের সামনে যে অতিথি আলী মোর্শেদ ভাই, উনি ইতালি থেকে জার্মানি এসেছে। কত বছর হলো এখন? 3 বছর। অলমোস্ট 4 বছর। আচ্ছা, আচ্ছা। সো আলী মোর্শেদ ভাই 4 বছর হলো ইতালি থেকে ফুল ফ্যামিলি নিয়ে জার্মানিতে মুভ করেছে এবং ওনার দুটো বাচ্চা আছে, বাচ্চা এবং ওয়াইফ সবাইকে নিয়ে পার্মানেন্টলি মিউনিখে মুভ করেছে এবং মিউনিখে আলহামদুলিল্লাহ উনি স্থায়ীভাবে বসবাস করতেছে এবং সেই সাথে ওনার যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছিল B1 সেটাও পাশ করেছে। সো ওভারঅল ওনার মুখ থেকেই ইতালি টু জার্মানির যে জার্নি সেটা আমরা শুনবো, যে ইতালির থেকে মূলত কেন উনি জার্মানি আসলেন, কিভাবে সেটেল হলেন, কিভাবে বাচ্চাগুলো নিয়ে এখানে সেটেল হলেন। কারণ এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, যে বাচ্চাদের এডুকেশন, বাচ্চাদের স্কুলিং, তারপরে স্পাউসের যে ভিসা কনভার্ট করা, সেই বিষয়গুলো। প্রথম যে প্রশ্নটা বিশেষ করে আমাদের অডিয়েন্সের জানার যে জায়গাটা, যে আপনি কেন ইতালির থেকে জার্মানিতে মুভ করলেন? অবশ্যই এর পিছনে একটা কারণ ছিল। হ্যাঁ, অবশ্যই। ইতালি থেকে আমার জার্মানি আসার মূল উদ্দেশ্য হলো আমার বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা আর কি। আচ্ছা, আচ্ছা। ইটালিতেও ভালো, বাট জার্মানটা বেশি বেটার। তো সেই জন্য আমরা আসলে আমাদের মতো আরো অনেকে আসছে এবং আমি ওই উদ্দেশ্যে আসি। ইটালিতে আমরা ভালো ছিলাম, বাট জার্মানিটা আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের জন্য আরেকটু বেটার। তবে আমি এখন পর্যন্ত মানে যতজন ইতালি থেকে জার্মানিতে এসেছেন, যাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করেছি, যেহেতু ইতালিতে বড় একটা অডিয়েন্স আছে, তো সবার পারসেপশন, কনসেপ্ট যেটাই বলেন এক জায়গাতে, সেটা হলো ফোকাস বাচ্চাদের এডুকেশন। বাচ্চাদের এডুকেশনের জন্য জার্মানি অ্যাকচুয়ালি পারফেক্ট কান্ট্রি। যদি আর যেটা পজিটিভ দিক, এডুকেশনটা কিন্তু অলমোস্ট ফ্রি, আমরা খুব বেশি পে করি না বাচ্চাদের জন্য। আপনার এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো বাচ্চাদের ফিউচার। ওকে, ফাইন। ইতালি থেকে আপনি জার্মানিতে আসলেন 4 বছর আগে, যদিও তখন করোনা টাইম ছিল, হয়তো আপনার করোনার শেষের দিকে। আচ্ছা, ইতালি থেকে জার্মানিতে মুভ করলেন। মুভ করার ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা, যে আপনার ইতালিতে কি ছিল, মানে কার্তা সৌজন্য যেটা। হ্যাঁ, ইটালিতে আমার আনলিমিটেড, যেটা আগে আনলিমিটেড ছিল, এখন নতুন ভাবে এটাকে 10 বছরে করছে, বাট আগে ছিল এটা আনলিমিটেড, যেটা কার্তাসের জন্য আর কি। এটা ডিপেন্ড করে, এটা টাইমের উপরে ডিপেন্ড করে নাকি আনলিমিটেড বা 10 বছর। সোজা হিসাবে এটা ইউ যারা আর কি, এরাই এখানে আসতে পারবে আর কি। ইতালি থেকে জার্মানিতে প্ল্যান করতে গেলে আমার প্রথম প্রশ্ন হলো যে আমার কার্তা সৌজন্য আছে কিনা। এখন বর্তমান যে রুলস, সেটাতে আমার 10 বছরের কার্তা থাকতে হবে অবশ্যই। এখন একজন যদি, যেমন গতকালই আমাকে একজন প্রশ্ন করেছে যে 2018 সালে সে কার্তা সৌজন্য পেয়েছে, ওইটার ভ্যালিডিটি হলো 2028 সাল পর্যন্ত। এখন এই কার্তাটা তো সে জার্মানিতে ইন করতে পারবে, তার কোনো বাধা নাই। আমারও 2018 সালে, আমারটাও 2018 সালে, ঠিক আছে। তো আমি 10 বছর, মানে আমার 2028 সালে আমার 10 বছর হবে। দেন আমি 10 বছর পরে যে আমি চাই, আমি ইটালিতে গিয়ে আবার এটা রিনিউ করব, যদি না চাই না করব। ওকে, ফাইন। না, এটা আমি গতকালই একজনের সাথে কথা বলতেছিলাম ইতালি থেকে, সো ওনার সেম প্রশ্নটাই ছিল যে 18 থেকে 28, এটাতে আমার কোনো প্রবলেম হবে না। তাহলে ওনার জন্য আমি অলরেডি এখানে অ্যানসারটা উনি অলরেডি পেয়ে গেছেন, যে 2018-তে কোনো প্রবলেম নাই। ভাবির কি কার্তা ছিল না ভাবির নরমাল সৌজন্য ছিল? না, আমার ওয়াইফ এবং বাচ্চা সবার কার্তা সৌজন্য ছিল। আচ্ছা, আচ্ছা। যার ফলে আমি যখন ওদেরকে নিয়ে আসি, প্রথমেই একটা বাসা লাগবে অবশ্যই আলমেন্ডং করার জন্য, রেসিডেন্ট করার জন্য। তো এটা করার পরে আমি কেবিআরে যাই রেসিডেন্ট সহ। পরে আমি ওখানে ওদেরকে জাস্ট বলি যে আমার ওয়াইফ এবং আমার 2টা বাচ্চা, ওরা আমার সাথে এখানে স্টে করবে। এটা পরে ওরা দেখার সাথে সাথে ওরা আমাকে বললো যে ঠিক আছে। ওরা আর কিছু জিজ্ঞাসা করে নাই আমাকে জাস্ট, আমি তখন আমার মনে আছে 3 তলাতে আমি কেবিআরই করছিলাম। ওরা আমাকে জাস্ট, আচ্ছা, এখানে আমি একটু আপনাদের বলে দেই, কেবিআর মানে হলো আউসল্যান্ডার বিহার, মানে হলো ফরেন অফিস। মোট কথা যেটা, যে যেখানে আপনি ভিসা বাড়াবেন, যেখানে আপনার ভিসা রিনিউ করবেন, এটা অনেকে বুঝবে না যেহেতু ইতালি থেকে। পরে আমাদের একটা রুম নাম্বার দেয়, যে রুম নাম্বারে যাওয়ার জন্য পরে আমরা যাই। ওখান থেকে আমাদেরকে ওই যে ভিসা দিয়ে দেয় 6 মাস করে, ফিকশন যেটা, ওইটা দিয়ে দেয়। এবং ওরা ওই প্রথমে আমরা বলে দিছিল যে এই ফিকশন পাওয়ার পরে যাতে আমার সব ডকুমেন্টস সহ আমি ওদের কাছে সেন্ড করি, সব ডকুমেন্টস, বাস এই। আর কিছু আমার আর কোনো সমস্যা হয়নি। এখন এখানে আরেকটা যেটা প্রশ্ন, যে ভাবির যদি কার্ডটা না থাকতো, যেমন আমি একজনকে চিনি আপনার পরিচিত, মোশাররফ ভাই। সো ওনার ওয়াইফের কার্ডটা ছিল না, মানে ওনার কার্ডটা সৌজন্য ছিল, বাট ওনার ওয়াইফের ছিল না, বাট তাদের কোনো প্রবলেম হয় নাই, তারা নর্মালি জার্মানিতে চলে আসছে।
জাস্ট কিছু প্রশ্ন করে অথবা একটু হ্যাঁ, জার্মানিতে আসার ক্ষেত্রে কার্তা বা এটা সমস্যা না, বাট জার্মানিতে মানে স্থায়ীভাবে যেহেতু ফ্যামিলি আনার জন্য সবাই করে, তো স্থায়ীভাবে যখন আনতে যাবে তখন এটা ডিপেন্ড করে অনেকটা কেস অফিসারের উপরে। অনেক কেস অফিসার এটাকে অ্যালাউ করে। হ্যাঁ, এখানে একটা বড় ব্যাপার হলো স্যালারি। যদি ট্যাক্সের পরে যদি তার স্যালারি 2টা বাচ্চা থাকে তাহলে অবশ্যই 2300-2400 টাকা হলে বেটার, তখন আর ওরা কিছু হ্যাঁ নিট ইনকাম যেটা ওইটা যদি থাকে তাহলে ওরা তেমন কিছু জিজ্ঞাসা করে না। কিন্তু তার যদি কম হয় তখন ওরা অনেক ঝামেলা করে, বলে যে ওয়াইফকে পাঠাই দাও, আবার এখান থেকে অ্যাপ্লাই করো, আমরা ইটালির এম্বাসি থেকে, ইটালির যে জার্মানি এম্বাসি ওইটার কথা বলে আর কি। বাট সাধারণত এটা লাগে না। হ্যাঁ, আপনি বলার পর আপনারা মানে যারা আসবে আমার ইসে যে তারা আর ফেরত না গিয়ে এখানে যদি একটা কাজের ওয়াইফকে যদি একটা কাজের পার্ট টাইম একটা ইটে করে, তো এটা হয়ে যায় আর কি, এটা তেমন একটা সমস্যা হয় না। আচ্ছা, মোট কথা একজনের কার্ডটা লাগবে, মানে যার থ্রুতে ঢুকবে, এখন সেটা হাজবেন্ডের থ্রুতে ওয়াইফ ঢুকতে পারে, ওয়াইফের থ্রুতে হাজবেন্ড আসতে পারে। আর বাচ্চাদের বিষয়টা কি হয়? বাচ্চাদের তো আর কার্ডটা নাই। না না না, বাচ্চাদের এখন দেখা যায় যদি বাচ্চা যদি ইটালিতে জন্মগ্রহণ করে এবং বাবার যদি কার্তা থাকে তো বাচ্চা কার্তা তো নিয়েই আসবে, এটা নরমাল। হ্যাঁ, আর যদি এরকম হয় যে না হাজবেন্ডের কার্তা আছে কিন্তু ফ্যামিলি পরে ইটালি বাংলাদেশ থেকে নিয়ে আসছে ইটালিতে, এখন ইটালি থেকে আবার এখানে মুভ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ঝামেলাটা হয় যেটা আমি বললাম যে যদি ইনকাম একটু কম হয় সেই ক্ষেত্রে ওয়াইফকে ইনকাম করতে বলে। আর সবচেয়ে এখানে আরেকটা টিক্স আছে, যদি কারো বাচ্চা বড় থাকে 5 বছরের বেশি, আসার সাথে সাথে রেসিডেন্ট করে মানে আলমেন্ডং করে যদি স্কুলে ভর্তি করে দেয় সেই ক্ষেত্রে প্লাসটা বেশি আর কি। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেন করে দেই যে আনমেল্ডিং বলতে এখানে যেটা আমরা বোঝাচ্ছি এটা হলো সিটি রেজিস্ট্রেশন, যে আপনি একটা বাসায় আছেন আর জার্মান গভর্নমেন্ট যেটা মূলত জানতে চায় যে আপনি যে বাসায় আছেন সেই বাসার অ্যাড্রেস নিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা মানে জার্মান ডেটাবেজে আপনার টোটাল ইনফরমেশন চলে যাওয়া, যে আপনি কোথায় আছেন, কোন বাসায় থাকেন, আপনার অ্যাড্রেস কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই আনমেল্ডিং মানে সিটি রেজিস্ট্রেশন যেটা আপনাকে অবশ্যই করতে হবে। মোট কথা আপনি জার্মানিতে মুভ করছেন, মুভ করার পরে সিটি রেজিস্ট্রেশন ডান, তখন সাথে সাথে আপনি স্কুলে ভর্তি করে দেবেন। সো স্কুলে ভর্তি করে দেওয়া মানে আপনার সম্ভাবনার জায়গাটা অনেক বেশি, 99% সম্ভাবনা। মানে আপনাকে তখন আর পেছনে দেওয়ার সুযোগ না, তারপর ওয়াইফকে দেওয়ার। তারপরও বলে বাচ্চা স্কুলে দেওয়ার পরে অনেক সময় ইমিগ্রেশন অফিস বলে যে না এটা হবে না, তোমার ওয়াইফকে পাঠাই দাও এটা, কিন্তু আসলে এটা বলার জন্য বলে হয়তো, কারণ এই পর্যন্ত যারাই আসছে আমার পরিচিত সবাইকেই বলছে কিন্তু কেউই পাঠায় নাই এবং সবাই এখানে সেট হয়েছে। এখন ইতালি থেকে যারা এখানে মুভ করবে, এখন তাদের যে ফ্যামিলি নিয়ে যারা মুভ করতে চায় তাদের অ্যাটলিস্ট কত হাজার ইউরো ব্যাকআপ রেখে এখানে আসা উচিত? আসলে আমার মনে হয় 10 থেকে 20-এর মধ্যে আর কি, 10,000 ইউরো থেকে 20,000 ইউরোর মধ্যে যদি হয় তাহলে বেটার হয় আর কি। আচ্ছা, মানে এই অ্যামাউন্টটা মূলত লাগবে কোথায়? একটা তো বাসার জন্য। হ্যাঁ, মানে বাসার জন্যই ম্যাক্সিমামটা, মানে লাগতেও পারে নাও লাগতে পারে, বাস জাস্ট এই অ্যামাউন্ট টাকাটা থাকলে, এই পরিমাণ অ্যামাউন্ট থাকলে আর কি তার কোনো মানে হেডেক নাই আর কি। আমি বলবো যে এই টাকাটা আসলে ইম্পর্টেন্ট, কারণ আপনি জার্মানিতে যদি কোনো একটা বাসা নিতে যান 3 মাসের ডিপোজিট দিতে হয়। 3 মাসের ডিপোজিট যদি আমি 800 ইউরো করেও ধরি, যদি আপনি ফ্যামিলি বাসা নেন সেক্ষেত্রেও কিন্তু 2400 ইউরো এখানেই চলে যাবে। আর জার্মানিতে মজার বিষয় মানে ম্যাক্সিমাম ভাষাগুলো হলো ফার্নিশ না, ওখানে কিছুই থাকবে না, শুধু আপনাকে ওয়াল গুলো দেওয়া হবে এবং ফার্নিচারের অনেক দাম, এখানে কিচেন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনাকে কিনতে হবে। তো সেই ক্ষেত্রে ওখানেও দেখা যাবে মিনিমাম 5,000 ইউরো লাগবে। এই অ্যামাউন্টটা ব্যাকআপ নিয়ে আসলে হয়তো জব পেতে একটু লেট হলো, আপনি হয়তো সার্ভাইভ করতে পারবেন। হ্যাঁ, যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় আমার পরামর্শ যে অবশ্যই প্রথম নিজের একা আসা উচিত, অন্তত 2 থেকে 3 মাস ফ্যামিলিকে ওখানে রেখে এখানে এসে একটা জব করে ব্যবস্থা করে তারপর যদি ফ্যামিলিকে আনে তাহলে কিন্তু এত টাকার দরকার হয় না, তাহলে অলমোস্ট 10,000 টাকা নিয়ে আসলেও কিন্তু হয়, এরকম একটা ব্যাপার। আর যদি এটা করা যায় কিনা এটা আমি জানি না, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইতালি থেকে জার্মানিতে আসলেও, সেটা মিউনিখেও আসতে পারেন, এসে থেকে মানে একটা জব ম্যানেজ করে জব কন্ট্রাক্ট নিয়ে সে আবার ব্যাকে চলে গেল, তারপরে সে আসলো, একটা হোটেলেও সে হয়তো 15 দিন থাকতে পারে, কোনো ব্যাপার না। সেক্ষেত্রে কিন্তু তার ওই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে। এটাই কারণ ইতালি থেকে যাদের কার্ডটা আছে তাদের তো আসতে যাইতে কোনো বাধা নাই, জাস্ট আপনি গাড়ি নেবেন অথবা গাড়িতে উঠবেন, চলে আসবেন। এখন মূল চ্যালেঞ্জটা কোথায় যারা ইতালি থেকে জার্মানিতে আসতেছে? অবশ্যই
মূল চ্যালেঞ্জ হলো স্কিল ওয়ার্কার হতে হবে যদি খুব তাড়াতাড়ি সেটেল হইতে চায়। হ্যাঁ, স্কিল ওয়ার্কার যদি হয় সেই ক্ষেত্রে তার স্যালারিটা অবশ্যই 2,500 টাকার উপরে হবে, 2,500 ইউরোর উপরে হবে নিট স্যালারি। আর যদি কেউ কোনো কাজ জানে না, হ্যাঁ, ইটালিতেও তেমন কোনো কাজ শিখে নাই, এইরকম যদি কেউ হয় সেই ক্ষেত্রে তার জন্য অনেক বেশি টাফ আমি বলবো আর কি। আর যদি যারা স্কিল ওয়ার্কার যেমন একজন কুক হোক, পিজাইয়ালো হোক, বা একজন ভালো ড্রাইভার বা এরকম যদি হয়, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তারা খুব তাড়াতাড়ি সবকিছু করতে পারবে আর কি। এখানে আমার কাছে আরেকটা যেটা চ্যালেঞ্জ মনে হয়, যেটা আমি কাছের থেকে দেখেছি, অনেক ইতালি থেকে আসা অথবা ইউরোপ থেকে আসা, ইভেন অনেকজনকে আমি মানে আমার বাসায় এনে আমার কম্পিউটারে ফর্ম ফিল আপ করেও দিয়েছি, এরকম অনেক আছে। ইভেন অনেকের মানে যে চিঠি যে ট্রান্সলেট করা সেই কাজটাও করে দিয়েছে। তো এখন এই জায়গায় আমি জানি না, সামহাও আমার কাছে মনে হয় যে এই জায়গায় একটা প্ল্যান থাকা উচিত। আমি ইতালি থেকে আমি সকালে মনে হলো যে আমি জার্মানি যাব, আর বিকালে চলে আসলাম, এইটা করা ঠিক কিনা? না না, এটা একদমই করা ঠিক না। যদি মোটামুটি একটু যদি মানে পড়াশোনা করা লোক না থাকে, একটু যদি শিক্ষিত লোক না হয়, তাহলে আমার মনে হয় তার জন্য জার্মানিটা সঠিক হবে না, আমার মনে হয় আর কি। কারণ এখানে আসলে হেল্প করার মতো মানুষ কিন্তু খুব বেশি একটা নাই, নিজেরটা নিজের করতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি নিজের ভিতরে একটু শিক্ষা না থাকে তাহলে এখানে মুভ করাটা উচিত হবে না। কারণ এখানে বড় একটা ফ্যাক্ট B1, হ্যাঁ, B1 যেটা, এটা করতে হলে অবশ্যই তার কিছু না কিছু লেখাপড়া থাকতে হবে, নইলে সে নইলে সে এখানেই করতে পারবে না। আর এখানে মূল যে চ্যালেঞ্জ, যে আপনি জার্মানিতে আসলেন 10 বছর 15 বছর 20 বছর থাকলেন, যতদিন না আপনি B1 কমপ্লিট করবেন ততদিন কিন্তু আপনি এখানে PR বা পাসপোর্ট পাচ্ছেন না। তার মানে লাইফটা কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় চলে যাচ্ছে। আর আমি ভালোভাবেই জানি, যেহেতু 12 বছর জার্মানিতে, এই আউসল্যান্ডার বিরোধে যাওয়া আসা এটা মারাত্মক লেভেলের একটা স্ট্রেস ক্রিয়েট করে। মানে আপনি যখন আউসল্যান্ডার বিরোধে থেকে বুর্গার বিরোধে যাবেন, তখন আপনি একদমই রিল্যাক্স, মানে আপনি একজন জার্মানরা যেখানে যায় আপনি সেখানে যাবেন, এখানে আপনার কোনো হেডেক নাই, এবং ওখানে কাজগুলো এত দ্রুত হয়, কোনো ওয়েটিং পিরিয়ড নাই, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এখন এই রিলিফটা পেতে হলে আপনাকে B1 পাস করতেই হবে। এখন আপনি যেটা বলছিলেন এডুকেশনের বিষয়টা, এখন আমি জানেন আপনারা মাইন্ড করবেন কিনা, আমার পরিচিত একজনই ছিল, তার এজ ছিল 50-র মতো। আচ্ছা, তো তার কিছু এডুকেশন ছিল, বাট ওই 50 বছরে এসে আসলে সে তখন আর জার্মান নিতে পারতেছিল না, সারাদিন কাজ করে তারপরে জার্মান মাথায় ঢুকতেছিল না। তো আমার সাথে অনেকবারই কথা হয়েছে, বাট এট দ্য এন্ড সে কিন্তু চলে গেছে। আমার পরিচিত কয়েকজন আছে, অপশন ছিল না, আমার পরিচিত কয়েকজন আছে, ওনারাও চলে গেছে শুধুমাত্র B1 এর কারণে। সো জার্মানি খুবই ভালো কান্ট্রি, বাচ্চাদের ফিউচার, আপনার ফিউচার সবকিছুই ভালো, কিন্তু আপনাকে অবশ্যই একটু পরিকল্পনা করে আসতে হবে, পড়াশোনার মেন্টালিটি নিয়ে আসতে হবে, এটাই। আর দেখতে হবে যে আসলে আপনি এটা সাথে কতটা কোপ আপ করতে পারবেন, যে কারণ এই 40-50 বছরে আবার পড়াশোনায় ব্যাক করাটা অনেক টাফ। তবে আরেকটা জিনিস আছে, আমার মনে হয় এটা আপনাকে বলার জন্য না, জাস্ট আপনার ভিডিওগুলো যারা দেখবে, আমার মনে হয় এদের জন্য B1টা মোটামুটি অনেকটা ইজি হয়ে যাবে। কারণ আমি ইভেন আমার ওয়াইফও B1 কমপ্লিট করছে, তো আমরা আসলে আপনার ভিডিওটা দেখেই আসলে প্রথম বেশি হয়েছে আর কি। হ্যাঁ, বেসিকটা আমরা ওখান থেকেই নিছি আর কি। হ্যাঁ, তো এই জন্য আমাদের বেশি সহজ হয়েছে আর কি। ইউটিউবের যে প্লে লিস্টটা আছে, মানে যেটা হলো 5 বছর আগের করা, ওই প্লে লিস্টে যদি আপনি A1 এর আলফাবেটের ভিডিওর কমেন্টে যান, ওইখানে কমেন্ট এত বেশি পজিটিভ রিভিউ আছে, মানে আনবিলিভেবল, যারা উপকৃত হয়েছে। আর যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, যদি বিনামূল্যে কেউ একজন জার্মান ভাষা শেখানো শুরু করে, সেটা আমি শুরু করেছিলাম, যদিও তখন মানে আমরা ওই ভিডিওটাই দেখছি, আমরা ওই ভিডিও অফুরন্ত একটু সময়ও ছিল, যেহেতু বিজনেস করতাম, অফুরন্ত সময়ও ছিল, সময়গুলো ওইভাবে ইনভেস্ট করা হয়েছে এবং মানুষ উপকৃত হয়েছে। যে আপনি জার্মানিতে আসলেন, আসার পরে আপনার জব পেতে কতদিন লাগছে, অথবা কতটা মানে স্ট্রাগলিং এর ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে জব পেতে? না, জব পেতে আমার তেমন একটা সমস্যা হয় নাই। আমি অবশ্য প্রথম একটু কম স্যালারিতে আর কি প্রথম আইসা শুরু করছি। আচ্ছা, একটু আমি ইন্টারাপ্ট করি, জবটা আপনি খুঁজলেন কিভাবে, মানে ডোর টু ডোর, না অনলাইন পোর্টাল, না সরাসরি রেস্টুরেন্ট? এটা না, জার্মানিতে আমি যখন কাজের জন্য আসি, তখন আমার রিলেটেড একজন ছিল, উনি আমাকে আর কি একটা সিটি রেজিস্ট্রেশন ব্যবস্থা করে দেয়। ওই যার বাসায় আমাকে সিটি রেজিস্ট্রেশন ব্যবস্থা করে দেয়, উনি আমাকে আর কি একটা অ্যাড্রেস দেয়, ওই অ্যাড্রেসে যায় এবং আমার কাজ হয়ে যায়। কাজ হয়ে যায় মানে এটা না, আমি কাজের পারমিশনের জন্য আর কি করি, আমার ফর্ম পূরণ করি, এবং পরে আমি 2 মাস পরে পারমিশন পাই। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে। এখানে আমি একটু অ্যাড করি, যেটা
আমাদের ক্যামেরার বিহাইন্ড থেকে একজন ভাই বলেছে, আমি নাম বললাম না। সো এখন এখানে যেটা আমি নিজেও যেটা দেখেছি, বিশেষ করে আমি মিউনিখে না, ফ্রাঙ্কফুর্টে এটা দেখেছি, যারা ইতালি থেকে আসে তারা যদি 3টা থেকে 4টা ইতালিয়ান রেস্টুরেন্টে যায়, একটা জব মাস্ট। তার একটাই কারণ থাকে, সেটা হলো তারা ইতালিয়ান বলতে পারে। মানে তাদের ইতালিয়ান ভাষার দক্ষতার কারণে তাদের জব হয়ে যায়। আর জার্মানিতে এত বেশি ইতালিয়ান রেস্টুরেন্ট আছে যে আপনি জব পাবেন না, সেটা আমি বিলিভ করি না। ওই যে আপনি যেটা বললেন যে দক্ষতা, স্কিল যদি থাকে। আমি যেখানে প্রথম শুরু করি, এটা জাস্ট শুরু করার জন্য শুরু করা। এটা আসলে আমার কাজের সাথে, আমার অভিজ্ঞতার সাথে ওই কাজটা ছিল না। বাট আমি 2-3 মাস 4 মাসের মতো ওখানে কাজ করছি। এরপরে আমি আমার যে পেশা পিজা বেকার হিসাবে আমি অন্য রেস্টুরেন্টে আমি চলে যাই। আর এখানে সবচেয়ে বড় কথা হলো এখানে অ্যাভেলেবেল কাজ আছে। যে কোনো ইতালিয়ান রেস্টুরেন্টে কেউ গেলে তার কাজ হবেই মাস। এখন আমি রাফলি যদি এখানে একটু আপনাকে প্রশ্ন করি ইতালির সাথে কম্পেয়ার করার জন্য, কারণ একটা মানুষ যখন ইতালি থেকে প্ল্যান করবে জার্মানিতে আসার জন্য, তার কিন্তু কিছু মানে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনের দরকার হয়। যেমন ইতালিতে একজন কুক অথবা পিজা বেকার, সে যেটা পায়, আমরা হয়তো স্পেসিফিক অ্যামাউন্টে না যাই, সে যেটা পায়, আর জার্মানি আসলে সে কি ডাবল পাবে না কাছাকাছি পাবে? অলমোস্ট ডবল। হ্যাঁ, কারণ এটা তার কাছে তাহলে এখন মানে মেক সেন্স করবে, সে তখন একটা রাফলি ক্যালকুলেশনের ভিতরে যেতে পারবে। না, এখন আমি জাস্ট একটা মানে এমনি বলার জন্য বলি আর কি। মানে নরমালি যদি কোনো পিজাই হলো, যারা পিজার কাজ জানে, যদি ইটালিতে বা একজন কুক যদি বলি, ইটালিতে যদি ধরেন 1500 থেকে 1800 টাকা বেতন পায়, সে এখানে অলমোস্ট 32 থেকে 3500 টাকা বেতন পাবে। তাহলে তো অনেক হ্যাঁ, ডিফারেন্স অনেক। আর এখানে জার্মানিতে খরচটা আসলে যেখানে বাড়ে, সেটাও মনে হয় বাসা ভাড়াতে বেড়ে যায়। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারও আছে, বাসা ভাড়া বাড়ে ঠিক আছে, বাট 2টা বাচ্চা যদি থাকে বা 3টা বাচ্চা যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প গভর্নমেন্ট করে। এটা বলতে ভুলে গেছি যে যদি আপনার 2টা বাচ্চা থাকে, আপনি 255 ইউরো করে পাবেন একজনের জন্য। হ্যাঁ, তার মানে আপনি 510 ইউরো পাচ্ছেন 2টা বাচ্চার জন্য। এবং যদি কারো ইনকাম 2000 টাকার নিচে হয় বা তাহলে আরো কিছু সুযোগ সুবিধা আছে, এটার সাথে অ্যাড হয়। কিন্ডার সুশলাগ এটাও আপনারা পেতে পারেন। ইভেন যদি এমন হয় যে আপনার বাচ্চা হলো 2 জন অথবা 3 জন, এখন আপনি যে বাসায় থাকতেছেন, আপনার ইনকামের জন্য আপনি বড় বাসা নিতে পারতেছেন না, আপনাকে ছোট বাসাতেই থাকতে হচ্ছে, এটার জন্য আবার আপনি আবেদন করতে পারেন। সেজন্য গভর্নমেন্ট আপনাকে বাসার জন্য টাকা দিবে। এখানে সোশ্যাল সিকিউরিটিটা অনেক, কোনো প্রবলেমে যখন পড়ে যাবেন তখন গভর্নমেন্ট আপনার পাশে আছে। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট, আমি একটু সতর্ক করে দিই, সেটা হলো সামহাও অনেকের টেন্ডেন্সি থাকে যে সে তার ইনকাম ভালো, বাট তারপরেও সে কিন্ডার সুশলাগের জন্য আবেদন করে অথবা বোনগেলের জন্য আবেদন করে। যদি সামহাও ভেরিফিকেশনে ধরা খান, মানে যে টাকা আপনি নেবেন সেটা তো ফেরত দিতেই হবে, তার সাথে একটা কেস হবে, আবার তার সাথে জরিমানা অ্যাড হবে। কেস বলতে মানে ওই জরিমানাটাই হলো কেস, আপনাকে জেলে যেতে হবে না, বাট ওই জরিমানাটা আপনাকে মাস্ট পে করতে হবে। মানে যত ডিলে করবেন তত বেশি জরিমানা অ্যাড হবে। সো এটা জাস্ট আমি সতর্ক করে দিলাম, যেহেতু এটা ঘটে, এটা অনেকেই মানে আর্লি স্টেজে এসে মনে করে যে এটা করে ফেলি। ইতালিয়ান তো আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল। এখন আমি একটা যেটা জানি যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকলেও যদি জার্মানিতে এসে আপনি উবার বা ট্যাক্সি চালাতে চান, সেক্ষেত্রে ওই লাইসেন্সটাকে আবার কনভার্ট করতে হয়, যদিও খুব ইজি প্রসেস এবং অল্প টাকার বিষয়। এখন আপনি কি আপনারটা কনভার্ট করছেন না ইতালির? আমি এতদিন করিনি, এখন আমি অলরেডি 1 মাসের মতো হয়েছে, আমি অলরেডি অ্যাপ্লাই করছি আর কি। হয়তো আমার আরো 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহের ভিতরে আসবে আর কি। তার মানে আপনি কনভার্ট ছাড়া তো সবই করতে পারতেছেন, শুধু ট্যাক্সি আর উবারটা আপনি চালাতে পারবেন না, আদারওয়াইজ আপনি যে কোনো ডেলিভারি করতে পারবেন। এখন আমি জানি না ইতালিতে কত % ট্যাক্স দিতে হয় জবের? এটা 10 থেকে 20 এর মধ্যে, এটা কাজের অনুযায়ী ট্যাক্সটা কাটে আর কি, কাজের ধরন। জার্মানির যে ট্যাক্সটা এটা অলমোস্ট ফিক্সড, মানে এটা ওইভাবে ভ্যারি করে না জব টু জব। এখানে ভ্যারি করে যেটা যে আইদার আপনি স্টুডেন্ট, আইদার আপনি প্রফেশনাল, আইদার আপনি ম্যারিড, আইদার আপনি সিঙ্গেল। যদি আপনি সিঙ্গেল থাকেন, এটা একটু যারা ব্যাচেলর হিসেবে জার্মানিতে আসবেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ হলো জার্মানিতে যারা ব্যাচেলর তারা সবচেয়ে বেশি ট্যাক্স পে করে। এখানে আবার ব্যাচেলর 2 ধরনের, একটা হলো নর্মাল ব্যাচেলর যারা বিয়ে করেন, আর একটা হলো ম্যারিড ব্যাচেলর। ম্যারিড ব্যাচেলর বলতে যাদের ওয়াইফ জার্মানিতে এখনো ইন করে নাই। সো এদেরকেও কিন্তু ওই 40%, অ্যারাউন্ড 40% ট্যাক্স পে করতে হয়। জার্মানিতে মূলত যারা ব্যাচেলর, বিশেষ করে আপনি হয়তো জার্মানিতে, আপনার ওয়াইফ জার্মানির বাইরে, সেই ক্ষেত্রেও অ্যারাউন্ড 40% ট্যাক্স পে করতে হয়। আর যদি আপনি ম্যারিড থাকেন
সেই ক্ষেত্রে আপনাকে 26 to 27% পর্যন্ত ট্যাক্স পে করতে হয়। কিন্তু আপনাকে সেটা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে ওয়াইফ একসাথে গিয়ে প্রুভ করতে হবে যে আপনি ম্যারিড। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হলো ট্যাক্স ক্লাস। এটা অনেকে মানে ভুলে যায়। যেমন যারা ম্যারিড, হয়তো সে সিঙ্গেল ইতালি থেকে জার্মানিতে আসছে, আসার পরে তার ট্যাক্স ক্লাসটা হলো 4 অথবা 1, দুটার যে কোনো একটা হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 1ই হয়। যদি তার ট্যাক্স ক্লাস 1 হয়, যখন পরবর্তীতে তার ওয়াইফ চলে আসবে তখন কিন্তু তার ট্যাক্স ক্লাস চেঞ্জ করতে হবে। এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয় না, অটোমেটিক চেঞ্জ হয় না, এটা কিন্তু ফাইন্যান্সে আবেদন করে চেঞ্জ করতে হয়, অথবা সরাসরি গেলেও হয়। এটা অনেকে জানে না, সরাসরি গেলেও হয়। যাওয়ার পর একটা ফর্ম ওটা পূরণ করে ওয়াইফ এবং ওয়াইফের সাথে থাকতে হবে। ওয়াইফ এবং হাজবেন্ড দুজনের সিগনেচার নিয়ে সাথে সাথে ওটা চেঞ্জ করে দেয়, 3 হবে তখন আর কি। হ্যাঁ, এখন যখন ট্যাক্স ক্লাস মানে যারা ম্যারিড তাদের ট্যাক্স ক্লাস হলো 3। ট্যাক্স ক্লাস 3 হলো আপনার 25 থেকে 27% এর মতো কাটে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার নেট ইনকামটা অনেক বেড়ে যায়। তো এখানে আমরা এখানে ফ্র্যাঙ্কলি যে ইনফরমেশন গুলো দিলাম, যদি আপনি এগুলা জেনে জার্মানিতে আসেন তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আপনার কংক্রিট কোনো পরামর্শ আছে কিনা যারা ইতালি থেকে ফ্যামিলি নিয়ে আসতে চায় অথবা সিঙ্গেল আসতে চায় অথবা সামহাউ? না, এখানে আসলে আমার একটা পরামর্শ আছে। আমি অনেক পরিচিত লোক যারা আসছে, এরা ইতালিতে কিন্তু আসলে সবাই কিন্তু মোটামুটি সবাই যে কাজের অভাবে এখানে আসে তা কিন্তু না। এখানে কিন্তু অনেকে আসে, ওখানে অনেক ভালো জব করে, হ্যাঁ, অলমোস্ট 2000-2200 টাকা বেতন পায়। ওই লোকেরাও কিন্তু জার্মানিতে আসে। হ্যাঁ, আসলে আসার পরে তারা মনে করে যে জার্মানিতে গেলে সবকিছু একদম মানে খুব ই হয়ে যাবে আর কি, অনেক বেশি বেতন পাবো বা এরকম অনেক চিন্তা করে, অনেক উদ্ভট চিন্তা করে। এগুলো আসলে বাদ দিতে হবে। আসলে যদি কেউ মনে করে না আমি আমার বাচ্চাদের ফিউচারের জন্য জার্মান যাচ্ছি, সেইটা হবে 1 নাম্বার। এবং আমি মোটামুটি ইটালির পরিবেশও ভালো, ঠিক আছে, বাট জার্মানি আরেকটু বেশি বেটার লাইফের জন্য যাব, এটাও ঠিক আছে। হ্যাঁ, এইগুলো চিন্তা করে। এবং আরেকটা বড় ব্যাপার হলো লেখাপড়ার মন মানসিকতা থাকতে হবে যে যদি ইটালিয়ান পাস না থাকে, যদি জার্মানের ডকুমেন্টসটা একদম পাস নিতে হয়, জার্মান পাস নিতে হয়, তাহলে অবশ্যই তার মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমার পড়াশোনা করতে হবে। অলমোস্ট 6 থেকে 1 বছর খুব মানে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাহলেই তাদের আসা উচিত, নইলে আসা উচিত না। আমি ইতালি থেকে আসা অনেককেই দেখেছি এবং তাদেরকে মানে রিগ্রেট করতে দেখেছি যে আমি ইতালিতে ভালো ছিলাম, ওখানে আমার ইনকাম বেশি ছিল, সো জার্মানিতে এসে আমার লস হয়ে গেছে। মানে এরকম আমি একদম কাছের থেকেই শুনেছি, অনেকে বলেছে। এবং তারা বলেছে ওইখানে তার নেট ইনকামটা বেশি ছিল। সে যখন বাসা ভাড়া, তারপর জার্মানির যে মানে পণ্যের দাম, যেমন আমরা এখানে বাংলাদেশে ভেজিটেবল কিনে 6-7 ইউরো পার কিলো, এটা হলো ওখানে কত 1 ইউরো 2 ইউরো কিলো। সো তারা যখন ওই সবকিছু ক্যালকুলেশন করে তখন দেখে যে মাস শেষে হয়তো তার কাছে ইতালিতে থাকতেছে 1000 ইউরো, জার্মানিতে থাকতেছে 700 ইউরো। মানে এরকম আমি কাছ থেকে অনেকের সাথে কথা বলেছি। সো এই জায়গাটায় তারা তখন আনহ্যাপি হয়ে যায়। না, এটা যদি কেউ সেভ করার চিন্তা করে তাহলে আসলে আমার মনে হয় জার্মানিতে আসা ঠিক না। যেমন আমারও 3টা রেস্টুরেন্ট ছিল, পিজারিয়া ছিল, আমি এগুলা ছেড়ে এখানে আসছি। এখানে হয়তো আমার ফিউচারে বিজনেস করার ইচ্ছা আছে, বাট আমার আসলে ওইটা না। আমি বাচ্চাদের চিন্তা করে আসছি এবং আমার যেভাবেই হোক আমার এখানে আমার ভাল লাগছে এবং আমি এখানে আমার ডকুমেন্টস সবকিছু করে আমি এখানে আমার পরিবেশটা আমার বেশি মানে, যদি আপনি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চান, এটা বেস্ট। মানে আমি জার্মানির গত 12 বছরে জার্মানি বলা যায় একটা রাউন্ড দিয়েছি, যে কোবুর্গে আসি, মাস্টার্স করি, তারপরে কেমনিস্টে চলে যাই, কেমনিস্ট থেকে যাই বিসমার মানে রস্টকের পাশে, ওইখান থেকে আসি হামবুর্গ থেকে ফ্রাঙ্কফুর্ট থেকে আবার মিউনিকে। সো এই 12 বছরে আমার কাছে, এখন মিউনিকে আছি 3 বছরের উপরে, তো আমার কাছে মনে হয়েছে যে মিউনিক ছাড়ার কোনো মানে হয় না। মানে মিউনিক ইজ দ্য বেস্ট। আর মিউনিক ছেড়ে জন্য কোথাও যাবো সেই চিন্তাও এখন মাথায় ঢুকে না। মিউনিকের সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো। তবে এখন লাস্ট একটা প্রশ্ন, যেহেতু ইতালির থেকে মিউনিক কাছে, মিউনিকে আসার ফ্লোটা একটু বেশি। হ্যাঁ, তো এই জায়গায় বাসা পাওয়া এবং বাসা ভাড়া দুইটাই কিন্তু একটা কনসার্ন, বিগ কনসার্ন। এক হলো বাসা পাওয়াটা চ্যালেঞ্জিং, আর দ্বিতীয়ত হলো বাসা ভাড়াটা ইভেন বার্লিনের থেকে অনেক হাই। সো এই ক্ষেত্রে আপনার মতামত কি? তারা কি আসলে মিউনিকে আসবে, না তারা জেনে বুঝে, যেমন ডুসেলডর্ফ ওইদিকে খরচ একদমই কম? হ্যাঁ, এই জিনিসটা আসলে, তবে মিউনিকে কিন্তু ইনকামটাও বেশি। মিউনিকে কিন্তু অলমোস্ট রেস্টুরেন্টে কাজ করলে মিউনিকে যদি বেতন হয় 2500-2600 টাকা, ওইটা বার্লিনে হবে 2000 টাকা। হ্যাঁ, তো এগুলা চিন্তা করলে আমার মনে হয় মিউনিকটা বেস্ট।
যেখানে যেই শহরে সিকিউরিটি বেশি, যেই শহরে কাজ অ্যাভেলেবেল, আমার মনে হয় ওই শহরটাই বেছে নেওয়া উচিত। মোর্শেদ ভাই, তাহলে আপনার এখন সর্বশেষ মানে পরামর্শ কি যারা ইতালি থেকে আসতে চায়? মানে আসতে তো কোনো বাধা নাই। না, আসতে বাধা নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ যারা ইতালি থেকে পাসপোর্ট না পেয়ে এখানে আসবে, যেমন কার্তা সেজন নিয়ে আসবে, এদের কিন্তু এখানে ফ্রি হইতে হইলে কাজ যখন শুরু করবে তারপর থেকে সে তার ফ্রি হওয়ার 1 বছরের একটা টাইম আছে। এই টাইমটা কিন্তু তার একটু কষ্ট করতেই হবে। কেউ যদি আসতে চায় আসলে, তাহলে অবশ্যই তার মেন্টালিটি নিয়ে আসবে, একটা বছর তার কষ্ট করতে হবে। কারণ 1 বছর যে কার্তা সেজন নিয়ে আসবে তার পারমিশনটা কিন্তু শুধু ওই যে রেস্টুরেন্টে সে শুরু করবে কাজটা, ওই রেস্টুরেন্টের উপরেই সে কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে 1 বছর পরে সে ফ্রি হয়ে যাবে, তখন সে ইচ্ছা মতো যেখানে তার ভাল লাগে, যেখানে তার স্যালারিটা বেশি হবে, সেখানে সে কাজটা চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আদারওয়াইজ যদি এরকম মন মানসিকতা থাকে যে না আমি 1-2 মাসের বেশি করব না, বা এরকম যদি কিছু হয়, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। অলমোস্ট 1টা বছর এখানে একটু কষ্ট করতে হয় কাজের ব্যাপারটা। একটু ফ্রির বিষয়টা ক্লিয়ার করে দেই, আর একটু মানে অ্যাডিশনাল ইনফরমেশন, সেটা হলো ফ্রি বলতে এখানে জার্মানিতে যেটা বোঝায়, আপনি যখন প্রথমে একটা জবে ঢুকবেন, গ্রিন যে পেপারটা, জার্মানি আসলে দেখবেন যে আপনার একটা গ্রিন পেপার দিবে, ওই পেপারে যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন সেই কোম্পানির নামটা মেনশন করা থাকবে। মানে এটা হলো ফ্রি হওয়া না হওয়া, মানে যদি ওই ডকুমেন্টে ওই কোম্পানির নাম লেখা না থাকে তার মানে আপনি ফ্রি, আপনি যে কোনো কোম্পানিতে জব নিতে পারেন। কিন্তু ওই প্রথমে 1 বছর ওই পেপারে ওই কোম্পানির নাম থাকলে আপনাকে ওই 1 বছর ধৈর্য রাখতে হবে। যখন 1 বছর হয়ে যাবে তারপরে আপনি যে কোনো কোম্পানিতে জব নিয়ে চলে যেতে পারেন। না, এখানে আরেকটা ব্যাপার আছে, সে 1 বছরের ভিতরে আরো কাজ চেঞ্জ করতে পারবে, জাস্ট বারবার তার পারমিশন নিতে হবে, বারবার তার পারমিশন নিতে হবে, ওই গ্রিন পেপারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা হলো একটা সমস্যা। কিন্তু এই ব্যাপারগুলো না অনেকে পছন্দ করে না, যার ফলে 1-2 মাস কাজ করে যখন দেখে ভালো লাগে না, চলে যায়। আর গ্রিন পেপারটাই হলো জার্মানির মূলত ওয়ার্ক পারমিট। আর যখন আপনি কার্ড পেয়ে যাবেন অথবা পিআর পেয়ে যাবেন, পাসপোর্ট পেয়ে যাবেন, তখন গ্রিন পেপারের স্টোরি শেষ হয়ে যায়। তখন হলো শুধু আপনার যে সিটিজেন যে রেসিডেন্স কার্ড, মানে জার্মানরা যে কার্ডটা ইউজ করে ওই কার্ডটা পেয়ে যাবেন। আর যদি কেউ ইটালিয়ান পাস দিয়ে আসতে চায়, বা অনেক বাংলাদেশি আছে যাদের ইটালিয়ান পাস আছে, এরা যদি আসতে, এদের জন্য কোনো সমস্যা নেই, এরা নরমাল। সো ভিউয়ার্স, এখানে আমরা অনেক ইনফরমেশন, যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক ইনফরমেশন শেয়ার করলাম। আশা করি এখান থেকে আপনারা একদম কংক্রিট ইনফরমেশন, এখানে কোনো হাইড অ্যান্ড সিক নেই, ইচ অ্যান্ড এভরিথিং মোর্শেদ ভাই বলে দিয়েছে। সো ধৈর্য রেখে ভিডিওটা দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আর ইতালি থেকে জার্মানি আসলে অবশ্যই দেখা হবে, যদি মিউনিখে আসে তাহলে ঘুরতে ফিরতে দেখা হয়ে যাবে। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানি আসলে দেখা হবে। আর মোর্শেদ ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না, যেহেতু সে তার পুরো স্টোরিটা এখানে তুলে ধরলো। কারণ এটা যারা কমিউনিটিকে ফিল করে অথবা যারা দেশকে বুকে ধারণ করে, তারাই আসলে এই ইনফরমেশন গুলো শেয়ার করে। অবশ্যই অবশ্যই। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে। আসসালামু আলাইকুম।